আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। আমি অল্প কিছু কথা বলে নিই, যেহেতু আমি জ্যামিতির উপরে ভিডিওটা বানাচ্ছি এবং এটা প্রথম ভিডিও। সেক্ষেত্রে অবশ্যই ১ থেকে ১.৫ মিনিট হয়তোবা যাবে এই পারপাস বা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন দিতে। তারপরে আমি মেইন অঙ্কনে যাব। যদি এটা শুনতে ভালো না থাকে, আপনারা ভিডিওটা টেনে সরাসরি অঙ্কনে চলে যেতে পারেন। আসলে জ্যামিতিটা আমরা সবসময় ভয় পাই। কীরকম ভয় পাই? জ্যামিতিটা আমাদের এরকম ছোট সময় থেকে শেখানো হয়েছে যে এটা মুখস্থ করার বিষয়, এটা জানার কোনো বিষয় নাই, এটা বোঝার কোনো বিষয় নাই। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি, আপনি যদি আমার পড়ানোর স্টাইলে জ্যামিতির উপপাদ্য অংশ পড়েন, তাহলে আপনার ভালো লাগতে বাধ্য এবং আপনি অন্য অঙ্কর চাইতে উপপাদ্যটা সবচেয়ে ভালো পারবেন। এটা গ্যারান্টি, নট ওয়ারেন্টি। ওয়ারেন্টি কিন্তু কোনো নিশ্চয়তা দেয় না। আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনি পারবেন আমার শেখানোর পদ্ধতি করলে। যাই হোক, আর সম্পাদ্যের কথা যদি বলি, সম্পাদ্য তো এমনি সবাই পারেন, এটা নিয়ে গ্যারান্টি দেওয়ার কিছু নাই। তো সম্পাদ্যর ক্ষেত্রে আমি শুধু এটাই বলবো, যখন সম্পাদ্য শিখতে যাবেন, সরাসরি সম্পাদ্য ড্রয়িং না করে আপনি আগে সম্পাদ্যের যে বেসিক অংশটা আছে, যে বেসিক ব্যাপারগুলো আছে, এই বেসিক জিনিসগুলো আগে ড্রয়িং করা শিখবেন ভালোভাবে। বেসিক অংশটা যত নিখুঁতভাবে শিখবেন, বেসিক অংশটা যখন ভালোভাবে শিখবেন, আপনার কম্পাস ধরার অভিজ্ঞতাটাও হবে। কারণ অনেকেই তো 9-এ ওঠেন, তখনও কম্পাস ঠিকঠাকভাবে ধরা শেখেন না। এটা আমি আমার স্টুডেন্টদেরও দেখছি। তো সেই ক্ষেত্রে থেকে আপনি আগে এই বেসিক অংশ যদি করেন, যা আমি এখন শিখাবো, এটা ভালোভাবে শেখার পরে দেখবেন আপনি মূল সম্পাদ্যগুলো খুব সুন্দর করে বুঝতে পারতেছেন, করতে পারতেছেন। ইভেন যে কোনো ক্লাসে যে কোনো স্যার বলতেছে, আপনি তখনও ধরতে পারবেন। এখন আমি তাহলে কী শিখাবো? আজকের আলোচনায় আমি মূলত সম্পাদ্যের বেসিক অংশটা নিয়ে আলোচনা করব, যে মূলত সম্পাদ্যের বেসিক কোন জিনিসগুলো আগে জানা জরুরি, যেটা আমাদের মেইনলি সম্পাদ্যের প্রয়োজন পড়বে। তাহলে দেখুন, আমি এখানে অনেক কিছু লিখে রাখছি। প্রথমেই বেসিক সম্পাদ্য, অর্থাৎ সম্পাদ্যের বেসিকটা নিয়ে কথা বলবো, যেহেতু সেজন্য এটা লিখছি। বিভিন্ন কোণ অঙ্কন, ফার্স্টেই আপনাকে শিখতে হবে কোণ অঙ্কন পদ্ধতি। কারণ সম্পাদ্য আঁকতে যাবেন, 30 ডিগ্রি আঁকতে বলবে, 45 ডিগ্রি অঙ্কন করতে বলবে, 90 ডিগ্রি অঙ্কন করতে বলবে, লম্ব অঙ্কন করতে বলবে। তখন আপনি হাঁ করে থাকবেন, কিভাবে কেন প্রশ্ন আসবে। আপনাকে যখন বলা হবে লম্ব আঁকেন, তাহলে তো আপনার এটা জানা উচিত যে লম্ব এভাবে আঁকে। আপনাকে যখন বলা হচ্ছে 90 ডিগ্রি আঁকেন, তাহলে তো আপনার জানা উচিত ওটা কীভাবে আঁকে। এই জিনিসগুলোই আমি আগে শিখে যাব, যাতে সম্পাদ্যে আমাকে যখন বলা হয় যে 30 আঁকো, এঁকে ফেলবো, 90 আঁকো, এঁকে ফেলবো, রেখাটাকে ভাগ করো, করে ফেলবো, রেখাটাকে 2 ভাগ করো, করে ফেলবো। এই সব জিনিসটা আগে আপনাকে জেনে ফেলবেন। আর সম্পাদ্য করার সময় আমি একটু কথাও বেশি বলবো। এই ক্ষেত্রে আমি বলবো ধৈর্য নিয়ে দেখেন, তাহলে কাজে লাগবে। আবার বলি, এই জিনিসগুলো ক্লাস 7-এর, 6-এর, 8-এর, 9-এর, 10-এর সকলের দরকার পড়বে, সম্পাদ্যের বেসিক। তাই আপনি খাতা নিয়ে, সুন্দর করে কম্পাস নিয়ে, স্কেল নিয়ে, রাবার টাবার সব কিছু নিয়ে বসেন। আমি ধীরে ধীরে বলবো, বোঝাবো, আপনি একটা একটা করে বুঝবেন, ভিডিও পজ করে তারপর ওই জিনিসটা আবার আপনি আঁকবেন। শুধু আমার কথা শুনে যান না, তাহলে কিন্তু সম্পাদ্য হবে না। সম্পাদ্য আসলে এভাবে ক্লাস নেওয়াটা এমনি কঠিন। তারপরে আমি চেষ্টা করব, আপনি একটু শুনবেন, পজ করে সেটা লিখবেন, সেটা করবেন। তারপরে পুরোটা হয়ে গেলে, একটা ধরেন যে কোনো একটা আপনি এটা করলেন, কমপ্লিট হয়ে গেল, ভিডিওটা আবার পজ করে আপনি নিজে আরেকবার আঁকবেন। অর্থাৎ একবার আমার কথা শুনে আঁকবেন, তারপর আপনি নিজে নিজে করবেন, 2বার হবে। এরপরে এভাবে করতে করতে প্রত্যেকটা 2বার করে করবেন, সময় নিয়ে করবেন, ধীরে স্থিরে। এবং একটা করে ভালো করে শিখে আপনি একদিনে 2টা শিখেন, 3টা শিখেন, সব শেখা দরকার নেই। এভাবে আপনি আস্তে আস্তে বেসিকটা কভার করেন। এরপর আপনি সম্পাদ্য আশা করে ভালো করবেন। যখন আপনি সম্পাদ্য আঁকতে যাবেন, আপনি খাতার বিষয়গুলো খেয়াল করেন। খাতার উপরের দিকটাতে প্রথম এই তথ্যগুলো লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি কোণ আঁকার জন্য খুব বড় জায়গার দরকার পড়বে না। আপনি এরকম একটা রেখা নিয়ে নিলেন, ধরেন 4 বা 5 সেন্টিমিটার নিয়েছেন। নেওয়ার পরে এই রেখাতে আপনি 60 আঁকবেন। মনে রাখবেন আপনার কাঙ্ক্ষিত বিন্দুটা ফ্যাক্ট, অর্থাৎ কোন বিন্দুর উপর আপনি কাজ করবেন সেই বিন্দুটা মাথায় রাখবেন যে এই বিন্দুতে কাজ করব। রেখা নেওয়ার পর কম্পাস দিয়ে আপনি ইচ্ছা মতো মাপ নেন। ভালো করে বুঝলেন, আপনি কম্পাসটা এখানে ধরে ইচ্ছা মতো একটা চাপ নেবেন। এখানে কম্পাসটা আপনার মেইন অংশটা ধরে এভাবে একটা চাপ নেন, এভাবে একটা চাপ নিলাম। কথাটা বুঝলেন? এই যে চাপটা আপনি নিলেন, এটা আপনি স্বাধীনভাবে নেবেন। যেই মাপটা নিছেন এটা আপনার স্বাধীন, বাট এই মাপ নেওয়ার পরে সাবধান, এটা নড়চড় করা যাবে না। যেই মাপে আপনি এটা কাটলেন, ঠিক সেই মাপে কম্পাসটা এখান থেকে উঠানোর পর এই বিন্দুতে কম্পাসটা ধরে এভাবে কেটে দেন। তাহলে যে অংশটুকু পাচ্ছেন এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি আবার একটু বলি, এখান থেকে ধরে আপনি ইচ্ছা মতো মাপটা নেবেন। এইভাবে মাপটা নেওয়ার পর তারপর এখান থেকে সেম মাপটা কেটে দেবেন। তাহলে যেই অংশটা তৈরি হবে সেটাকে বলা হবে 60 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি আপনি 60 ডিগ্রি আঁকতে
পারবেন এঁকে ফেলেন আগে, ভিডিওটা পজ করে, তারপরে আপনি পরেরটায় জাম্প করবেন। এখন আমরা 60 ডিগ্রি পরে 120 ডিগ্রি আঁকবো। দেখেন 60 আর 60 যোগ করলেই তো 120 হয়, তাহলে 2 বার 60 আঁকলেই কিন্তু আপনি 120 অঙ্কন করে ফেলতে পারতেছেন। এটা কীভাবে? ধরেন আপনি একটা রেখা নিলেন, একটা রেখা নেওয়ার পরে এখানে কম্পাসটা ধরে আপনি সেমভাবে ইচ্ছা মতো, দেখেন আগেরটাও যদি ভালো করে না বোঝে আবার খেয়াল করেন, ইচ্ছা মতো একটা মাপ নেন। এই মাপটা নিলে যে মাপটা নিচ্ছেন সেই মাপেই যদি আবার এখান থেকে কম্পাস ধরে কাটেন, আবার বলি এখান থেকে আপনি কম্পাস ধরে মাপ নেন ইচ্ছা মতো আপনার, হ্যাঁ, এই মাপটা নিয়ে সেমভাবে কম্পাসটা এখানে ধরে যদি এভাবে কাটেন, এটা হবে 60। তাহলে এটা যদি 60 হয়, যে মাপে এটা কাটলেন সেম মাপে আবার এই বিন্দুতে এই জায়গা ধরে কম্পাস এই জায়গা ধরে এভাবে যদি কাটেন, তাহলে এটা কত হয়ে গেল? আপনিই ভাবেন, এটা 60 ছিল, এটা 60 ছিল, তাহলে টোটাল কত হইল? 120। অর্থাৎ এভাবে যোগ করে দিলে আপনি কত পাচ্ছেন? এটা 2 নাম্বার, 120 ডিগ্রি অঙ্কন হইল। তার মানে 60 আর 60ই তো 120। এভাবে আপনি 60 আঁকার পরে 120 এঁকে ফেললেন। এই দুটো আঁকার পরে আপনি আসেন 90 ডিগ্রি কীভাবে আঁকতে হয়। 90 ডিগ্রিটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোণ, কারণ 90 আঁকলে লম্ব হয়, লম্ব আঁকলে 90 হয়। এই বিষয়ে বিস্তারিত আরও পরে শিখবেন, কিন্তু আপাতত 90 ডিগ্রি কীভাবে আঁকে এই জিনিসটা ভালো করে রিসিভ করেন। 90 ডিগ্রি আঁকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি যে 60 অঙ্কন করছেন, দেখেন আমি কিন্তু 60 দিয়েই 120 আঁকছি। এখন আবার 60-এর রেফারেন্স নিয়ে আমি 90 আঁকবো। আপনি এখানে সুন্দর করে নেবেন একটা টান, তারপরে ইচ্ছা মতো একটা চাপ নেন, স্বাধীন, যা মন চায় যতটুকু, ছোট বড়, কিন্তু বেশি ছোট নেন না, অনেকে ক্ষুদ্র করে আঁকতে চায়, ওটা ভালো হয় না। মিডিয়াম একটা চাপ নেন ভাই, এটা তো আপনি স্বাধীন না। তো একটা এভাবে চাপ নিলেন সেম মাপে, খেয়াল করেন কয়টা চাপ দিয়ে, দেখেন এখানে কম্পাস ধরবেন, বিন্দুগুলো খেয়াল করবেন, এখানে কম্পাস ধরে চাপ নিলেন, আবার এখানে কম্পাস ধরে এদিকে চাপ নেবেন। এই জায়গায় কম্পাস থাকা অবস্থায় এখানে চাপ দিয়ে আবার এদিকেও একটা চাপ দেবেন। তারপরে কম্পাসটা এখান থেকে সরায়া এই বিন্দুতে নিয়ে এখানে একটা চাপ দেবেন। আমি আবার বলি, খেয়াল করেন, আপনি এখান থেকে কম্পাসটা ধরে একটু এদিকে নেই, কম্পাসটা এখানে ধরে এভাবে আপনি চাপ নিলেন, এখান থেকে এভাবে একটা চাপ নেবেন। যে মাপটা নিয়েছেন সিমিলার মাপে 4টা চাপ দেবেন। এই বিন্দু থেকে একটা চাপ দিলেন, আবার বলি এই বিন্দু থেকে একটা চাপ দিলেন, এখান থেকে আবার একটা চাপ এদিকে দিলেন। দেওয়ার পরে এখানে কম্পাস না উঠায়া এদিকে আপনি একটা চাপ নেন, এখান থেকে আবার এই চাপের উপর চাপ দিয়ে দেন। 4টা বিদ্যুৎ চাপ দিতে হবে একই মাপে। আপনি প্রথম যে মাপটা নিয়েছেন সেই মাপে এখান থেকে কাটেন, কাটার পরে এখান থেকে কম্পাস আবার কম্পাস এখান থেকে উঠে এখানে ধরেন, ধরে এই জায়গায় চাপ দেন, এখানে কম্পাস থাকা অবস্থায় আবার মাঝামাঝি একটা দিয়ে রাখেন, তারপরে এই বিন্দুতে আবার কম্পাস নিয়ে এসে এর উপর একটা চাপ দেন, পরে আপনি এভাবে স্কেল দিয়ে যোগ করে দেন। এটা যেটা পাবেন এটাকে বলা হবে 90 ডিগ্রি। আশা করি আপনি 60, 120 অ্যান্ড 90 তিনটেই সুন্দর করে আঁকা শিখবেন। যেভাবে বললাম, দেখেন 60, 60-এর পর 120, আবার একইভাবে প্রায় 90 ডিগ্রি অঙ্কন করা হলো। এখন আসেন এই তিনটে আঁকার পরে আপনাকে কোন 30 ডিগ্রি বলতে পারে, 30 ডিগ্রি কীভাবে আঁকা যায়। আপনি একটা রেখা নেন, রেখা নেওয়ার পরে বিন্দুতে 60 ডিগ্রি অঙ্কন করেন আগে। এভাবে নিলেন, যে মাপটা নিলাম সেই মাপটাই এখানে কম্পাস, আবার এখান থেকে কম্পাসের মাপটা নেওয়ার পর এখানে কম্পাস ধরে ওই যে আপনি মাপটা নিয়েছেন না সেই মাপে এখানে কাটেন, তাহলে কেটে দিলাম। এটুকু কত হলো? 60। দেখেন আমার যেহেতু 60 লাগবে না, 30 লাগবে, তাহলে আমি এই জায়গা যোগ করে করবোটাকে, এখানে তো যোগ করা দরকার নেই। যখন আমার 60 দরকার ছিল তখন আমি এইটা বরাবর যোগ করছিলাম। যদি আপনি এই বরাবর যোগ করেন তাহলে 60 হবে, ব্যাপারটা দেখা দিই এভাবে। কিন্তু আমার তো 60 দরকার না, দরকার কত? 30। তাহলে এই অংশটাকে যদি অর্ধেক করি তাহলে 30 হয় না? তাহলে আপনার কাজ হবে ফার্স্টে এই দাগটা দিয়ে 60 কনফার্ম করা, যে এটুকু 60। এই 60কে অর্ধেক করা শিখবে এখন। দেখেন এই অর্ধেক করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই অর্ধেক এখানে করলে যেমন 30 পাবেন, এখানে করলে তেমন 90-এর অর্ধেক 45 পাবেন। তাহলে আপনার কিন্তু অর্ধেক করাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শিখতে হবে। খেয়াল করেন, আপনি ফার্স্টে 60 নিয়েছেন, নেওয়ার পরে এই যে অংশটাকে সমদ্বিখণ্ডিত করবেন, বা যে অংশকেই সমদ্বিখণ্ডিত করেন, বিশেষ করে কোণের ক্ষেত্রে আপনি সমান মান নেবেন। কম্পাসটা এখানে ধরেন, এভাবে আপনি পুরো মানটা নিলেন কম্পাস ধরে। মাথায় রাখবেন এই দুইটা বিন্দুতে পোলাপানের সবচেয়ে বেশি প্যাচ লাগায়, জানি না আপনি একটা আমি পারবেন কিনা। সো আপনি ভালো করে খেয়াল করেন, এখানে কম্পাসটা ধরে এই পুরো মাপটা নিয়ে এখানে একটা চাপ দেবেন, যেহেতু আপনি অর্ধেক করবেন মাঝামাঝি জায়গায়। তাহলে কম্পাস ধরলেন, সম্পূর্ণ অংশ যতটুকু সমদ্বিখণ্ডিত করবেন, তারপর এখানে ধরে তার উপরে আবার চাপ দেন সিমিলার মাপে।
মানে র্যান্ডম একটা কোণ নেন না, ধরেন এই জায়গায় একটা কোণ নিলেন আপনি ইচ্ছা মতো, এখানে নিয়ে আপনি এভাবে একটা কোণ নিলেন, এই কোণটাকে আপনি বলতে চান সমদ্বিখণ্ডিত করবেন, তো কোনো সমস্যা নাই। আপনি এখানে কম্পাসটা ধরেন এইটুকু মাপ নেন, এই মাপটা কম্পাস দিয়ে নিয়ে নেন, এই পুরো মাপ নিয়ে কম্পাস দিয়ে এখানে একটা চাপ দেন এরকম, তারপরে এখানে কম্পাসটা ধরে আবার সেম মাপে, অর্থাৎ এখান থেকে যে মাপটা নিয়ে কাটলেন সেম মাপে এভাবে কাটেন, পরে এভাবে যোগ করে দেন না, তাইলে তো এটা অর্ধেক হয়ে যাচ্ছে একটা কোণের। তাহলে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করার অর্থ ওই নির্দিষ্ট অংশটাকে সমান 2 ভাগে ভাগ করা, এবং যেভাবে করলাম সেইভাবে যদি করেন তাইলে আপনার এটা 60 থেকে কত হয়ে গেল, এটা হইল আপনার 30 ডিগ্রি। আশা করি বুঝছেন। তাহলে আমরা কি শিখলাম? 60, 120, 90 এবং 30। এবার আসেন আপনাকে আমি শিখাই। আরেকটা কথা, ধরেন যদি আপনাকে 15 ডিগ্রি আঁকতে বলা হয়, কোনো কারণে কয়ে বললো, তাহলে আপনি এভাবে 60 আঁকছেন, এটা হইলেন কত? 30। তাহলে এই অংশটাকে যদি 2 ভাগ করেন, এই অংশ অর্থাৎ কম্পাস দিয়ে এটুকু ধরলেন, তাহলে এর অর্ধেক করলেন, মানে এই পুরা মাপটা নিয়ে এদিকে একটা চাপ দিলেন, আবার এই জায়গা ধরে এদিকে একটা চাপ দিলেন, তাহলে কি হইলো? এখানে স্কেলটা ধরে এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করেন, এটাকে বলা হবে কত ডিগ্রি? এটাকে বলা হবে 15 ডিগ্রি। তাহলে আপনি 30 এবং 15 দুইটাই এঁকে ফেললেন। তাহলে আপনি যে কোনো কোণকে অর্ধেক করলেই তো তার অর্ধেক পাচ্ছেন, এটা খুব কঠিন তো না, তাই না? গেল এটা। এবার আসেন 90কে অর্ধেক করে আসে, যদি 90কে অর্ধেক করে 45 পাবো, তাহলে আমাদের এখান থেকে আরেকটা শিখাও হয়ে যাবে, কত? 45 ডিগ্রি আঁকা। তাহলে আপনি 90 আঁকা শিখছেন, আর 90 আঁকলেও কিন্তু লম্বও হয়, তো এখানে আরেকটা জিনিস লেখা যায় লম্ব, অর্থাৎ লম্ব আঁকার কথা বললেও এভাবে, 90 আঁকার কথা বললেও এভাবে, 45 বললেও এভাবে। তাহলে একটা শিখে 3টা পারা যায়, তাহলে আপনি কেন শিখবেন না বেসিকটাকে? তো বলেন, 3টা যদি পারা যায় একটা অঙ্কন শিখে, তাহলে সেটা ভালো করে শেখা উচিত। ফার্স্ট আপনি 90 আঁকলেন, দেখেন আমি এটা মুছে আবার 90 বলি, যেহেতু আমি 45 করব। ধরেন এভাবে নিলাম, নেওয়ার পরে এখানে ইচ্ছা মতো চাপ নেবেন, 60 আঁকার জন্য যেভাবে নেই, যে মাপটা নিয়েছেন সেই মাপে এখান থেকে কাটেন, তারপরে এখান থেকে ধরে নতুন একটা দাগ নিই, এখান থেকে আপনি ইচ্ছা মতো একটা মাপ নেন, নিলাম একটা মাপ, মাপটা একটু আপনি এখান থেকে ধরে এভাবে একটা মাপ নেন, নিলাম। এই যে মাপটা নেওয়ার পর যে মাপে নিছেন, আমি হাত দেখতেছি তো অনেক সময় সুন্দর নাও হইতে পারে, এখান থেকে কম্পাসে যে মাপটা নিছেন এই বিন্দুতে ধরে সেম মাপে এখানে কম্পাস ধরেন, সেম মাপটা কেটে নেন, আবার কম্পাসটা এখান থেকে উঠে এনে এখানে ধরেন, এখানে ধরার পর এখান থেকে এদিকে কেটে নেন, তাহলে একইভাবে 2টা কাটলাম। তারপর এখানে কম্পাস না উঠাই এই জায়গা থেকে কাটলেন, আবার এদিকেও কাটেন, কাটলাম, সেমভাবে কম্পাসটা উঠে এনে এখানে বসান, কম্পাসটা বসা এভাবে একটা কাটেন, তাইলে কি হয়ে গেল? পুরো 90 হয়ে গেল, এটা লম্ব হইল। স্কেলটা ধরে আপনার এই বিন্দু আর এই বিন্দু, এখানে প্রশ্ন জায়গায় অনেক সময় অনেকে প্রশ্ন করেন, স্যার কোন কোন বিন্দু যোগ করবো এটা তো বুঝি না, মানে কোন বিন্দুর সাথে কোন বিন্দু যোগ করবো এটা বুঝি না। এটা কেমন একটা কথা আমি জানি না, আপনি যাকে কেন্দ্র করবেন এবং যেটা ছেদ বিন্দু পাইছেন বা আপনি বানাইছেন সেই দুটো স্কেল দিয়ে যোগ করবেন। তাহলে স্কেল এভাবে ধরে আমি অ্যাকুরেট জায়গা দিয়ে দিই, এখান থেকে স্কেল ধরে আপনি এটা যোগ করলে কি পাইলেন? 90। তো আপনি 90 অঙ্কন করলেন, একটা জিনিস বোঝেন, আপনি যখন 90 করবেন না 45 করবেন, মানে এর অর্ধেক করবেন, তাহলে এই টার্মটা কি 90 প্রকাশ করে। এবার এই অংশটাকে 2 ভাগে ভাগ করেন। কিভাবে ভাগ করে? আপনি পুরাটা মাপ নেবেন, যেভাবে এখানে শিখে আসছি, যাকে দ্বিখণ্ডিত করব কোণের বেলায় তার পুরা অংশটার মাপ নিব, এখান থেকে এইটুকু মাপ নিব, যেহেতু এই জায়গা থেকে এইটুকুই 90 ডিগ্রি, তাহলে এখান থেকে পুরা মাপটা নিয়ে এদিকে একটা চাপ দেব, কম্পাসটা উঠায় আবার এই বিন্দুতে কম্পাস বসায় সেমভাবে এটা দেব, তারপর আপনি যোগ করলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি। আশা করি আপনি বুঝতে পারছেন 45 কীভাবে আঁকে, 30 কীভাবে আঁকে, 60 কীভাবে আঁকে, 120 কীভাবে আঁকে, আর লাস্ট 75 ডিগ্রি আছে। তাহলে একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু হয়ে যায়। আসেন 75 ডিগ্রি দেখি। 75 অঙ্কন করার জন্য আমি এটা মুছে ফেলি, এটা একটু বেশি ঘিঞ্জি হয়ে গেছে, অথবা এটা উপরে লিখি। 75 ডিগ্রি খেয়াল করেন, এটা আঁকার জন্য আপনাকে ফার্স্টেই 90 ডিগ্রি রেফারেন্স নিতেই হবে। তাহলে এখান থেকে আপনি আবার এই জায়গায় কম্পাসটা ধরে এভাবে একটা চাপ নেন, এই যে ইচ্ছা মতো চাপ নিয়েছেন সেই চাপে এখানে আঁকেন, এটা আঁকেন, এদিকে দেন, এদিকে, তাইলে এই অংশটাকে বলা হচ্ছে কত? 90। আমি একটু ফাস্ট করলাম যেহেতু কয়েকবার বলে ফেলছি। এখন এই 90 ডিগ্রির মধ্যে এইটুকু হচ্ছে পরিমাণ 60,
আর এই যে অংশটা এইটুকু কিন্তু 30। কেন 30 স্যার? কারণ দেখেন এইটুকু 60 ছিল, এটুকুও 60 ছিল, এটাকে অর্ধেক করে এটা 30 পাইছিলাম। আর 30 পাওয়ার পর যখন এই অংশটাকে সমদ্বিখণ্ডিত করবেন, এই অংশটাকে কীভাবে সমদ্বিখণ্ডিত করে? কেন সমদ্বিখণ্ডিত রুলস আপনি যা শিখছেন তাই তো, এখানেও যা, ওদিকেও তা, এদিকেও তা। তো আপনি কি করেন, এই পুরো মাপটা নেন, এখানে কম্পাসটা ধরে পুরো অংশটার মাপ নিয়ে এদিকে একটা চাপ দেবেন, এখানে কম্পাসটা ধরে সেম মাপে এখান থেকে কাটবেন। তাহলে এইটা ধরে দেখেন এখান থেকে যদি আমি যোগ করি, আপনারা ভুলেও ডাবল টাচ করেন না, সম্পাদ্যের বেলায় পেন্সিল দিয়ে কোনো ডাবল টাচ করা উচিত না, নিষেধই, আমি বোঝানোর জন্য। তো আপনি এ করার পরে কি হইলো, এটুকু 60 আর এটুকু 15, তাহলে এই পুরাটুকুটা কত পরিমাণ? 75 ডিগ্রি। কোন অঙ্কন পদ্ধতি যতগুলো ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন। সুন্দর করে বারবার টেনে টেনে দেখেন। আপনি খেয়াল করেন, যদি 60 ডিগ্রি আঁকতে পারেন তাহলে 120 পারতেছেন, 60 ডিগ্রি পারলেই 90-এও ঢোকা যাচ্ছে, 75-এও ঢোকা যাচ্ছে, 30-এ ঢোকা যাচ্ছে, আর 90 পারলে 45-এ ঢোকা যাচ্ছে। তাহলে কেন পারবেন না? একটার সাথেই তো আরেকটা রিলেটেড। আপনি একটা করে শিখেন। এখানে মেইনলি কি শিখবেন? প্রথমে 60 ডিগ্রি শিখলেন, তারপর তাকে ভাগ করা শেখেন, সমদ্বিখণ্ডিত কীভাবে করে। সমদ্বিখণ্ডিত করা শিখলেই কিন্তু মোটামুটি সব জায়গায় কাজ শেষ। তো আপনি ভালো করে সমদ্বিখণ্ডিতটা করা শিখেন। সমদ্বিখণ্ডিত করা শিখলে সবগুলো কোণ আঁকা আপনার জন্য সহজ হবে। প্রত্যেকটা সুন্দর করে আপনি নোট করে ফেলবেন। কি কি আমি একবার লিস্ট বলে দেই। 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি, 45 ডিগ্রি, 75 ডিগ্রি, এদের তো আগে বলেই আসছি। এই জিনিসগুলো আপনি সিরিয়ালে শিখে ফেললে, নোট করে ফেললে, খালি হেডিং দিয়ে নোট করে ফেললে আপনি যখন দেখা দরকার পড়ে বারবার দেখবেন আর হয়ে যাবে। তাহলে কোন আঁকা আশা করি ফিনিশ। এবার চলেন আরও কিছু বেসিক আছে সেটা দেখা দিই। এবার আসেন, ধরেন এটা আমি 11 দিয়ে শুরু করলাম, ওইগুলো 10টা পর্যন্ত ধরছি, এটা 12, এটা 13। প্রথমটা হচ্ছে রেখা সমদ্বিখণ্ডক পদ্ধতি। রেখা সমদ্বিখণ্ডক পদ্ধতি কি? অর্থাৎ কোনো একটা জায়গায় আপনার রেখা একটাকে সমদ্বিখণ্ডিত করা লাগতেই পারে, সেটা কিভাবে করবেন সেটা ফার্স্টে শিখব। একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করার জন্য আপনি ফার্স্টে তো অবশ্যই রেখাটা নেবেন। ধরেন আপনি একটা এই রেখা নিছেন, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। দেখেন সমদ্বিখণ্ডিত করা পৃথিবীতে সব রুলস এক। আপনি যেমন আগের কোন সমদ্বিখণ্ডিত করছেন পুরা মাপটা নিয়ে করছেন, একটু রিমাইন্ড করে দেই আপনাকে। রিমাইন্ডটা ছিল এরকম, ধরেন একটা কোণ ছিল আপনার হাতে, এই জায়গায় কম্পাসটা ধরে, মানে কোণটা অবশ্যই আগে আঁকা থাকবে, এই পুরা মাপটা নিয়ে এখানে চাপ দিয়েছেন, তারপরে এখান থেকে এদিকে চাপ দিয়েছেন, পরে যোগ করে সমদ্বিখণ্ডিত করে ফেলছেন। এই যে ব্যাপারটা, তাহলে আপনি কোন সমদ্বিখণ্ডিত যেভাবে শিখলেন একই রুলস প্রয়োগ করে দেখে হয় কিনা। যেহেতু এই বাহুটা মোটামুটি ছোট ধরে নিচ্ছি, ধরেন 3-4 সেন্টিমিটার, মানে কম্পাসটা এখান থেকে পুরোটা নেন, পুরোটা নেওয়ার পরে এদিকে একটা চাপ দেন, সেমভাবে মাঝামাঝিতে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পর একই মাপ, কম্পাস এখান থেকে ধরে যে মাপটা নিয়েছেন পুরো মাপটা এদিকে, আবার এখানে ধরে কম্পাস এদিকে নেন, এদিকে নেন। এরপর আপনি এই জায়গাটা আর এই জায়গাটা স্কেল ধরে জাস্ট এই বিন্দুটা নিয়ে নেন। স্কেল এভাবে ধরার পরে জাস্ট এখানে বিন্দুটা দেন, দেখেন এই রেখাটা সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। এটাকে এভাবে লেখা হয়। তাহলে এখানেও যা করছেন, যে অংশটা সমদ্বিখণ্ডিত করবেন সেটা পুরোটা মাপ নিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ। এখানেও যাকে সমদ্বিখণ্ডিত করতেছেন তার পুরোটা মাপ নিয়ে উপরে একটা, নিচে একটা, এদিক থেকে এদিকে 2 দিকে চাপ দেওয়া শেষ হইলে আপনি স্কেল দিয়ে জাস্ট খালি বিন্দুটা নিয়ে সমদ্বিখণ্ডিত করলেন। দেখেন এখানে একটা ব্যাপার আছে, অনেক সময় রেখা অনেক বড় হয়, তখন প্রশ্ন হচ্ছে স্যার ধরেন রেখা 7 বা 8 অনেক বড়, তখন আমি কি করব? আপনি রেখা ধরে নিচ্ছে আমি অনেক বড় একটা রেখা সমদ্বিখণ্ডিত করবেন। দেখেন একটা জিনিস বলতেছিলাম, আমি যাকে সমদ্বিখণ্ডিত করতে হবে তার পুরাটা দৈর্ঘ্য নিতে হবে। এখানে আর একটা ছোট্ট কথা আছে, পুরাটা দৈর্ঘ্য না নিয়েও আপনি অর্ধেকের বেশি নিয়েও করতে পারেন। অর্ধেক থেকে বেশি, অর্থাৎ যেন অর্ধেকের ছোট না হয়। এই যে ব্যাসার্ধটা আপনি নিচ্ছেন পুরাটা না নিয়ে আপনি আনুমানিক অর্ধেক থেকে বেশি এতটুকু নেন। কম্পাস দিয়ে পুরাটা মাপ নিলেও যে ক্রিয়া করে, যেই আপনার রেজাল্টটা আসবে, অর্ধেক থেকে বেশি নিয়ে করলে সেম রেজাল্ট আসবে। বাট আমি এটা আগে বলিনি, একসাথে প্যাচ লাগাইনি। আপনি যখন রেখা বড় পাচ্ছেন তখন আপনি কি করবেন? অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা চাপ দেন, সিমিলারভাবে একই মাপে কম্পাসটা এখান থেকে ধরে অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা চাপ দিলেন, নিচেও একটা চাপ দিয়ে রাখবেন, মানে মাঝামাঝি যেন চাপটা হয়। তারপরে এখান থেকে ধরে ওই একই মাপে, যে মাপটা এখান থেকে নিয়েছেন একই মাপে কম্পাসটা এখানে বসায় এটার উপর একটা চাপ দেন, এটার উপর একটা চাপ দেন।
দেখবেন ঠিক মধ্যবিন্দুই পাবেন, স্কেলটা ধরে এভাবে যোগ করবেন, একটা রেখা সমান 2 ভাগে ভাগ হবে। তাহলে নতুন কি শিখলাম, রেখাটা যদি বড় হয় তাহলে আমরা ওই রেখার অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা চাপ, নিচে একটা চাপ, তারপরে এখানে আবার কম্পাসটা ধরে সেম মাপে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, পরে স্কেলটা ধরে আমি মধ্যবিন্দু বের করব, আর এটাই হবে এর অর্ধেক। এটাকে বলা হয় এর অর্ধেক। এটাকে বলা হচ্ছে একটি রেখাকে সমদ্বিখণ্ডিত করা বা সমান 2 ভাগে ভাগ করা। প্রশ্ন আসতে পারে কিভাবে 4 ভাগে ভাগ করা যায়। এটা তো আরও সহজ, আপনি যেই প্রসেস শিখছেন সেই প্রসেস দিয়ে খেলবেন। কিভাবে? আপনি যে অংশটা এখানে শিখলেন অর্ধেক করা, সেই রুলসটা এখানে প্রয়োগ করেন। এটা তো এখন অর্ধেক, খেয়াল করেন। ধরেন এই অংশটাকে এখন ভাগ করব। এটাকে ভাগ করার জন্য অর্ধেকের বেশি বা পুরাটা নেন, কথাটা বুঝেন। অর্ধেকের বেশি বা সম্পূর্ণ অংশ নিলে এদিকে চাপ দিলে এদিকে চাপ দেন, এখান থেকে নিয়ে আবার সিমিলারভাবে এদিকে চাপ দেন। এই যে মাঝখানে বিন্দুটা পাইলেন, স্কেল ধরে এখানে দাগ দেন না। তাহলে কি হলো, পুরো অংশটাকে এই বিন্দুতে আমি 2 ভাগে ভাগ করছি, এটুকু আর এটুকু সমান। পরে এই অংশটাকে আবার সমান 2 ভাগে ভাগ করলাম। এখন আসেন এই অংশটাকে আবার 2 ভাগে ভাগ করি। কিভাবে? সেম রুলস, অর্ধেকের বেশি নেন, উপরে একটা চাপ দেন, নিচে একটা চাপ দেন, এখানে ধরে সেম মাপে এখানে একটা চাপ দেন, এখানে স্কেলটা ধরেন, এখানে এভাবে 2টা বিন্দু, সবসময় স্কেল এভাবে ধরে বিন্দু 2টা সিলেক্ট করবেন আগে পেন্সিল দিয়ে, তারপরে আপনি বিন্দুটা নেবেন। নিলে কি হইল, পুরা রেখাটাকে এখান থেকে এইটুকু একটা ভাগ, মানে এইটুকু একটা ভাগ করছি, এইটুকু আর একটা, তাহলে 1 ভাগ 2 ভাগ ছিল, এই ভাগকে আবার 2 ভাগে ভাগ করছিলাম। তাহলে কি হইল, এখানে এই যে টোটাল 1 অংশ, 2 অংশ, 3 অংশ, কয় অংশ? 4 অংশ। এই প্রত্যেক অংশকে বলা হয় a/4, 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 a/4। এভাবেই একটা রেখাকে সমান 2 ভাগে ভাগ করে, সমান 4 ভাগে ভাগ করে। তাহলে এখানে আপনি সিরিয়াল দেবেন 10 বা 11 দিয়ে লিখবেন, রেখা সমদ্বিখণ্ডিতকরণ পদ্ধতি, আগে 2 খণ্ড করার সিস্টেমটা লিখবেন, তারপরে 12 নম্বর দিয়ে লিখবেন রেখা 4 ভাগে বা চতুর্ভাগে বিভক্ত করার পদ্ধতি। এভাবে আবার এই 4 ভাগ করার নিয়মটা লিখে রাখলেন, গেল এটা। এবার আসেন 3 ভাগে বিভক্ত করার পদ্ধতি। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, খুবই বিচ্ছিরি রকমের একটা ব্যাপার, বেশিরভাগ স্টুডেন্টরা এখানে স্ট্রাগল করে, সেটাই আমি শেখাবো এখন। আবার সমান 3 ভাগে বিভক্ত কিভাবে করা যায়? সমান 3 ভাগে বিভক্ত করার সবচেয়ে সহজ পদ্ধতি এটা, আমার জানা মতে, আপনি আশা করি বুঝতে পারবেন। একটা রেখাকে সমত্রিখণ্ডিত কিভাবে করা যায়। আপনি একটা রেখা নিলেন, ধরেন এই রেখাটা আছে আপনার কাছে, এটাকে ধরেন সাধারণত পি দিলাম, একটা বিন্দু দিলেই হয়। এই রেখাকে সম 3 ভাগে বিভক্ত করবেন না, এখানে আপনি ইচ্ছা মতো একটা কোণ নেন, এখানে ইচ্ছা মতো একটা কোণ নেন, আপনি ইচ্ছা মতো নিছেন বটে, সমস্যা নেই, ওই ইচ্ছাটা আবার নিচেও আঁকবেন, এখানেও। অর্থাৎ এখানে যে মাপ নিছেন এখানেও সেম মাপ নেবেন। নেওয়ার পরে আবার আপনার স্বাধীনতা চলে আসছে। সম্পাদ্যে কোথায় আপনি স্বাধীন, কোথায় আপনি পরাধীন, এটা ভালো করে বুঝবেন। যেমন আমি প্রথমে যে মাপ নিয়েছি এটা স্বাধীনভাবে, সিমিলারভাবে এখানে যে মাপ নিয়েছি সেই মাপটা ওই আগের মতো করে, তাহলে এখানে এসে আমি নড়চড় করতে পারতেছি না, আমি এখানে স্বাধীন না। প্রথমে স্বাধীন, সেই মাপটা এখান থেকে কাটছি, এরপর আবার স্বাধীন, আমি এখানে ইচ্ছা মতো আমি কম ছোটো করে নিতে পারি, এবং এটা ছোটোই নেবেন, বড় নিয়েন না, মানে এদিকে বড় নিয়েন না, ছোটো করে নিয়েন। এই যে মাপটা নিয়েছেন সিমিলার মাপ আবার এখান থেকে কাটেন, কেটে দিয়ে তাহলে কি হইলো, এদিকে এরকমভাবে যা নিছেন এখান থেকে সেম নিছেন, এখানে যতটুকু কম বেশি করে নিছেন এখানে আবার সেম মাপ নিছেন, সব দিকে সেম করার পরে এবার আপনি এভাবে যোগ করেন, এভাবে যোগ করেন। আশা করি এটা সমস্যা হবে না। অর্থাৎ 2 পাশে সমান 2টা কোণ আঁকছি, ইচ্ছা মতো যেটা আমার ভালো লাগে। নর্মালি এটা ছোটো কোণ নেবেন, ভালো হবে। নেওয়ার পর এখনও আবার আপনার স্বাধীনতা আছে। কীরকম স্বাধীনতা? কম্পাস ধরে এখান থেকে ধরেন আপনি একটা মাপ নিলেন এটুকু, এটা কিন্তু আপনি প্রথমটা স্বাধীন ছিলেন, এরপর আর আপনি স্বাধীন নেই। এই যে মাপটা নিছেন সেম মাপে আবার এখানে কাটেন। এখানে ভুল করে কি বাচ্চারা, এই জায়গা থেকে ধরিয়ে দেখার, এটা কিসের ভাই, এটা তো আমার কোনো গুরুত্বই না আমার কাছে, ওটা ছিল কোন আঁকার সময়, এখনও ভ্যালুলেস। এখানে কম্পাস ধরেন, এখানে মাপটা যতটুকু আছে আপনার ইচ্ছা, সেম মাপে এই জায়গায় আবার কম্পাস ধরে এদিকে মাপ নেন, নেওয়া শেষ, এদিকে কাজ শেষ। যে মাপ নিছেন সেম মাপে এখানে কম্পাস ধরেন, এদিকে আবার কাটেন, আবার কম্পাসটা উঠায় এখানে আনেন, বসায় আবার সেম মাপে কাটেন, কাটা শেষ। ভালো করে বারবার বুঝবেন একটা কথা, এই জায়গায় কম্পাস ধরে মাপ নেবেন ইচ্ছা মতো, সেম মাপে এই বিন্দু থেকে এদিকে, আবার এখানে ধরে কম্পাস এদিকে, আবার কম্পাস এখান থেকে এদিকে, কাটা শেষ। তারপর আপনি স্কেল ধরে এই বিন্দুর সাথে এটা যোগ করেন, এই বিন্দুর সাথে এটা যোগ করেন, তাহলে এই যে অংশগুলো পাবেন এই অংশগুলো সমান 3 ভাগে ভাগ হয়েছে। দেখেন এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করছে, এটাকে বলা হয়
3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। আমি হাত দিয়ে করাতে হয়তো অ্যাকুরেট হয় নাই, কিন্তু আপনি প্রসেসটা শেখেন, আপনি কম্পাস দিয়ে করেন অ্যাকুরেট আসবে, আশা করে সমস্যা হবে না। এই যে সমান 3 ভাগ করার পদ্ধতি, এটা কিন্তু সবচেয়ে গুরুত্ব, কারণ ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা দেয়, ওই পরিসীমা ভেঙে এইরকম করে 3 ভাগে ভাগ করতে হয়, একটা বাহু বের করতে হয়, তারপরে ত্রিভুজ আঁকতে হয়। তাই যখনই ত্রিভুজের পরিসীমা বলে সম্পাদ্যের ক্ষেত্রে আপনার এভাবে করবেন। তাহলে ত্রিভুজের যে কোনো রেখাকে সমান 3 ভাগ করার পদ্ধতি এর চেয়ে সহজ মনে হয় না আছে। এটা ছিল রেখা সমদ্বিখণ্ডক পদ্ধতি, রেখা 4 ভাগে বিভক্ত পদ্ধতি, রেখা সমান 2 ভাগে বিভক্ত পদ্ধতি। এই রেখার বেসিক এই 3টা সুন্দর করে শিখে নেবেন। দেখেন ইতিপূর্বে হয়তো আমার ভিডিও দেখার আগে আপনার সম্পাদ্যে কোনোদিনও এত বেসিক, এত সুন্দর করে, এত গোছায় কখনোই শোনেন নাই, দেখেনও নাই, কেউ বলেও নেই। জানি না কি বলছে কিনা, আল্লাহ ভালো জানে। তো আমার দেখা মনে হয় না কোনো, আমি যেহেতু শত শত স্টুডেন্ট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িয়েছি, কেউই এটা বলে এই সম্পাদ্য এত সিরিয়াল করে লেখা থাকে, এত সুন্দর করে বেসিক কেউ সাজায় দেয়। কিন্তু আমি দিচ্ছি ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে, আপনি একটু সাজা গোছায় পড়েন, ভালো করবেন। নেক্সট, এবার আমরা লম্ব অঙ্কনের বেসিক শিখব। লম্ব অঙ্কনের বেসিকটা কি? লম্ব অঙ্কনের একটা বেসিক তো শিখে আসছে, 90 আঁকলে লম্ব হয়, ওটা বাদ। ধরেন কোনো একটা বিন্দুতে, আগে লিখে নেই, লম্ব অঙ্কন পদ্ধতির বেসিক। লম্ব অঙ্কনের ক্ষেত্রে 90 ডিগ্রি আঁকলে লম্ব হয়ে যায়, কথাটা বুঝেন। ধরেন আমি আপনাকে এই রেখার বললাম এই বিন্দুতে লম্ব আঁকো উপরের দিকে, এখানে একটা দিক, একটা ফ্যাক্ট আছে। আপনাকে বললাম এই বিন্দুতে লম্ব আঁকো উপরের দিকে, তো আপনি এখানে ইচ্ছা মতো যেভাবে 90 আঁকছেন, এই যে মাপ নিলেন, এখান থেকে কম্পাস ধরে আবার নেন, এদিকে নেন, পরে এভাবে করে আপনি এই টানটা নিলেন, লম্ব হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনাকে বলা হইলো এই রেখার এই জায়গায় আপনি একটা লম্ব আঁকেন, কোনো সমস্যা নাই, আপনি এখানে সেম কাজ করবেন। কম্পাস দিয়ে যেমন আগে ইচ্ছা মতো নিছেন, এখানেও ইচ্ছা মতো নেন, এভাবে চাপ নেন, এই যে ইচ্ছা মতো নিছেন, নেওয়ার পরে এখানে কম্পাস ধরে একই মাপে কাটেন, আবার কম্পাসটা উঠায় এখানে নেন, নিয়ে এদিকে একটা চাপ দেন, এদিকে একটা চাপ দেন, আবার এখানে কম্পাসটা বসায় এদিকে চাপ দেন, পরে যোগ করেন, এটা লম্ব হইল। লম্ব মানেই যে দাঁড়ায় থাকবে সারা জীবন, এটা কে শিখাইছে? লম্ব মানে হচ্ছে যে অন্য রেখার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সে শুয়ে থাক আর বইয়ে থাক, এটা কোনো সমস্যা নাই, শুয়ে থাক, বসে থাক, বেঁকা থাক, কোনো সমস্যা নেই। লম্ব মানে দাঁড়ায় থাকতে হবে, এটা কোনো কথা না। লম্ব মানে স্ট্রেট রেখা বোঝানো হয়, সে স্ট্রেট থাকবে, তার সাথে অন্য রেখার অভ্যন্তরীণ অ্যাঙ্গেল যেটা, কোণ যেটা, সেটা 90 ডিগ্রি হইতে হবে। দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট লম্বের ক্ষেত্রে। তাহলে এটা গেল, এই লম্বটা আমরা আঁকতে পারি। এটাকে আপনি কিভাবে বলতে পারেন? এটাকে বলতে পারেন কোনো রেখার উপর বিন্দু, অর্থাৎ এই রেখা তার উপরে, তার সাথে বিন্দুতে আমি লম্ব অঙ্কন করছি, এটার সমস্যা নেই, তার সাথে বা তার উপরে একদম লেগে থাকলে। বাট আপনাকে যদি বলা হয় একটা লম্ব অঙ্কন করতে, এরকম, এটা এখানে থাক, বলা হলো এটা আপনার একটা রেখা, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকেন, এটা একটা সবচেয়ে সেন্সিটিভ। এই অঙ্কন করাইতে গেলে সম্পাদ্যে যখন ক্লাস টিচাররা বা অন্য কেউ বোঝায়, বোঝে না, পোলাপানের সাথে ফাত্রামো, মারামারি, বকাবকি করা হয়, কারণ পোলাপান তো এটা ফার্স্টে দেখতেছে, ফার্স্ট টাইম, এটা তো বিরক্তিকর জিনিস। আপনি আগে আলাদা করে এটা শেখান, সেই জিনিসটা এখন আপনি মনোযোগ দেন। কীরকম? রেখার বাইরের কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব কীভাবে আঁকে, রেখার বাইরের কোনো বিন্দু থেকে রেখার উপর লম্ব কীভাবে আঁকে, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা অনেকেই জানেন না ঠিকঠাকভাবে। যারা ভালো স্টুডেন্ট তাদের কথা বাদ দেন ভাই, তাদের তো ভাবের জ্বালাই বাসে না, তারা সব পারে। যারা পারেন না তারা একটু খেয়াল করেন, একটা রেখার বাইরের কোনো বিন্দু থেকে, এই বিন্দুটা বাইরে, আর এই জায়গায় আমরা লম্ব আঁকছিলাম কীভাবে, একটা রেখার উপরে, অর্থাৎ রেখার সাথের বিন্দু থেকে। তাহলে রেখার বাইরে বিন্দু থাকলে কীভাবে লম্ব আঁকতে হয়? আপনি এখান থেকে কম্পাস ধরবেন, বড় ছোট করে একটা চাপ নেবেন, চাপটা যেন এরকম না হয়, চাপটা যেন এরকম না হয়, অর্থাৎ এই রেখার উপর বা নিচ দিয়ে গেলে কোনোটাই হবে না। আপনার রেখাটা হইতে হবে, এখান থেকে সুবিধা মতোভাবে আগে দেখে নেবেন, এরকম করে উপর দিকে ঘুরায় ফিরা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই রেখাটা হালকা একটু নিচ দিয়ে বা একটু বেশি নিচ দিয়ে হোক, খুব বেশি নিচ দিয়ে দেওয়া দরকার নেই। এখন একজন এরকম লিখলো, এখান থেকে ধরে এরকম, দেখতে কি ভালো দেখা যায়? এটা সৌন্দর্যের তো ব্যাপার আছে। সম্পাদ্য তো মূলত আপনার ম্যাথমেটিক্সের মানে কি বলবো, সুন্দরী পাঠ বলা যায়। তাহলে সেই সুন্দরী পাঠকে সুন্দর করবেন না। তাহলে এখান থেকে যে মাপটা আপনি নিলেন, যে মাপটা নিছেন, সেম মাপ এখানে কম্পাস ধরে এদিকে আবার কাটেন, এখানে কম্পাস ধরে এদিকে কাটেন, কাটা হয়েছে না? আবার বলি, এই বিন্দু থেকে এই রেখার উপর একটা চাপ নেন, সেম মাপ এই বিন্দু, ছেদ বিন্দু মার্ক করে নেবেন আগে, ছেদ বিন্দু থেকে এভাবে একটা চাপ দেন, আবার এখান থেকে ধরে এভাবে চাপ দেন, পরে স্কেল ধরেন এই দুইটা বিন্দুতে সুন্দর করে, আগে যেরকম বলছি স্কেল এইভাবে ধরেন, ধরে স্ট্রেইট টান দিলে কি হয়ে যায়? লম্ব হয়।
কিন্তু প্রশ্ন হচ্ছে এত দূর তো আমাদের দরকার পড়ে না, সব ক্ষেত্রেই এই রেখা পর্যন্ত দরকার পড়ে। তাই আপনি এভাবে স্কেল ধরবেন ঠিকই, কিন্তু এই লাস্ট পর্যন্ত যোগ দেবেন না, স্কেল ধরে ওই পর্যন্ত যোগ দিয়ে থেমে যাবেন। এটাকে বলা হয় রেখার বাইরের কোনো বিন্দু থেকে রেখার উপরে লম্ব অঙ্কন পদ্ধতি। এই যে স্পেসিফিক আপনার জানা যে একটা রেখার উপরের বিন্দু থেকে লম্ব আঁকা, একটা রেখার বাইরের বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকা, এটা জানা থাকলে আপনি সম্পাদ্যে যখন যাবেন, টিচার যখন বলবে এই বিন্দুতে মানে এই রেখার, ধরো ওরা বললো যে এই বিন্দুতে লম্ব আঁকো, জানা আছে করে ফেললা। বলা হইলো এই রেখাটার এই জায়গায় একটা বিন্দু দিল যে সি বিন্দু থেকে এই এবি রেখার উপর লম্ব আঁকো, তোমার জানা আছে বাইরের বিন্দু থেকে কীভাবে লম্ব আঁকে, হয়ে গেল। তার মানে বেসিক জানলে খুব সহজেই জ্যামিতি পারা যায়। এই জন্য আজকে যে জিনিসগুলো আমার মনে আসলো সবগুলোকে সুন্দর করে আপনাদের জন্য একটু সাজানোর চেষ্টা করলাম আল্লাহর রহমতে। এই জিনিসগুলো দেখে দেখে আপনি সবগুলোকে আগে নোট করবেন, লাইন বাই লাইন নাম্বার দিয়ে সুন্দর করে হেডিং দিয়ে নিচে একটু বর্ণনা লিখে রাখবেন যে এই জিনিসের এই কাজ এটা। আর যেই অঙ্কনটা ভুলে যান সেটার বিস্তারিত নিজে লিখে রাখেন, এখানে কথা শুনে বারবার তো আর ভিডিও দেখা সম্ভব না। আশা করি সম্পাদ্যের বেসিক অংশ আপনার খুবই সহজ লাগবে, সহজভাবে সবগুলো করতে পারবেন এবং এটার মাধ্যমে বাকি সম্পাদ্যগুলো আপনি সহজে সলভ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই থাক। সকলে সুস্থ এবং ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম।